শুরু হলো সব খবর। কম সময়ে সব খবর একসাথে আগামী 1 ঘন্টায় সব ধরনের খবর জানিয়ে দেব এবং যতখানি জানাবো তাতে করে আজ কোথায় কি হলো সব আপডেটগুলো একসাথে জেনে যেতে পারবেন। নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টি, সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও সুখবর দিল, অর্থাৎ ভালো খবর দিল আইইডিসিআর। গত 24 ঘন্টাতেও কোনো করোনা রোগী শনাক্ত হয়নি, কেউ মারা যায়নি। দুপুরে অনলাইনে নিয়মিত ব্রিফিংয়ে এই বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থার পরিচালক ডক্টর মির্জাদি সাবরিনা ফ্লোরা। অনলাইন ব্রিফিংয়ে বাসা থেকে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে তারা। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, করোনা মোকাবিলায় 250টি ভেন্টিলেটর সরবরাহ করা হয়েছে হাসপাতালগুলোতে। 10 দিনের সরকারি ছুটি শেষে প্রধানমন্ত্রী পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলেও তিনি জানিয়েছেন। গত 24 ঘন্টায় আমরা 109টি নমুনা পরীক্ষা করেছি এবং এই 109টির মধ্যে কারোর দেহেই করোনার সংক্রমণ পাওয়া যায়নি। তার মানে সর্বমোট সংক্রমিত রোগীর সংখ্যা 48। আমরা অনেক আগে প্রস্তুতি নিয়েছি বিদায় বাংলাদেশ ভালো আছে। প্রায় 3 লক্ষ পিপি বিতরণ করেছি বিভিন্ন হাসপাতালে। 250 ভেন্টিলেটর ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে। যদি কিনা 10 দিনে আমাদের দেশের এবং পৃথিবীর পরিস্থিতি মোটামুটি একটা সহনশীল অবস্থায় চলে আসে, ভালো আসে, তখন এক ধরনের চিন্তা হবে। করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে জয়পুরহাটে একজনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। করোনা উপসর্গ পাওয়ায় জয়পুরহাটের কালাইয়ে এক যুবককে গতকাল গোপীনাথপুর হেলথ অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে নেওয়া হয়। ব্যবসায়ী ওই যুবকের নমুনাও সংগ্রহ করেছে আইইডিসিআর। পরিবারের 3 সদস্যকে রাখা হয়েছে হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে, আর তাদের সংস্পর্শে আসা আরও 11 জনকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে। করোনা সন্দেহে শরীয়তপুরে এক তরুণীকে আইসোলেশনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। শনিবার জ্বর, ঠান্ডা, কাশি এবং গলা ব্যথা নিয়ে ওই তরুণী জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। করোনা উপসর্গ থাকায় রাতেই তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয় আইইডিসিআরে। দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, আইসোলেশনে থাকা ওই তরুণীর পরীক্ষার ফলাফল এখনও পাওয়া যায়নি। এদিকে নওগাঁর মান্দার এক যুবককে রাজশাহী সংক্রমণ ব্যাধি হাসপাতালে নেয়ার পরে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সে হাঁপানি রোগে আক্রান্ত। সর্দি জ্বর সহ তার শরীরে করোনার উপসর্গ পাওয়ায় সংক্রমণ ব্যাধি হাসপাতালে নেওয়া হয়েছিল। দর্শক, আমরা সরাসরি একটু জয়পুরহাটে যেতে চাই, সেখানকার খোঁজ খবর জানাবেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, যে 3 জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন, আসলে তাদের কি কি ধরনের উপসর্গ দেখা যাচ্ছে, কোনো তথ্য পেয়েছেন কি, একটু দর্শকদেরকে জানিয়ে দেবেন। বৃষ্টি, যে 3 জনের কথা বলা হচ্ছে, এই 3 জন মূলত জয়পুরহাটের কালাই থেকে যে রোগীটি গতকাল গোপীনাথপুর হেলথ ইনস্টিটিউশনে ভর্তি করা হয়েছিল, তো সেই রোগীটির মূলত পরিবার, যে রোগীটির কথা বলা হচ্ছে সেই রোগীর মধ্যে কিন্তু অন্য বিশেষ করে বেশ কিছু উপসর্গ, বিশেষ করোনার যে উপসর্গগুলো সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথা এগুলো রয়েছে, যার কারণে তার নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। আর তার পরিবারকে তার সাথে নিয়ে আসা হয়েছে এই কারণে যে তার পরিবারও আক্রান্ত হতে পারে বা তার দ্বারা সংক্রমিত হতে পারে, সেই সন্দেহে পরিবারকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেই পরিবারের সদস্যদের মধ্যে কিন্তু এখনো তেমনটা কোনো উপসর্গ পায়নি বলে সেখানকার যে কর্মরত চিকিৎসক শাহিন রেজা তিনি আমাকে নিশ্চিত করেছেন যে তাদের মধ্যে সেই উপসর্গ পাওয়া যায়নি। তবে তাদেরকে নির্দিষ্ট দিন পর্যন্ত 14 দিন পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে। এছাড়াও বৃষ্টি, দর্শকদের জানাতে চায় যে সেই ইনস্টিটিউশনে কিন্তু আরও 2 জন আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়াও আক্কেলপুরের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানেও কিন্তু একজনকে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের অবস্থা কিন্তু এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। বৃষ্টি, অনেক ধন্যবাদ আব্দুল আলিম। আপনি নিজেও সেখানে সাবধানে থাকবেন, সচেতন অবস্থায় থেকে সংবাদ সংগ্রহ করবেন। 3 জায়গায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন 3 জন, যদিও তাদের কারোরই মৃত্যু সম্পর্কে নিশ্চিত কিছুই জানায়নি আইইডিসিআর। বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেলের আইসোলেশনে মারা গেছেন একজন। করোনা ইনস্টিটিউটের নার্সিং ইনচার্জ জানিয়েছেন, মারা যাওয়া ব্যক্তি জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হয়ে শনিবার সন্ধ্যায় ভর্তি হন। গতকাল সন্ধ্যায় তিনি মারা যান। এদিকে গতরাতে আইসোলেশনে মারা গেছেন আরও এক নারী, তবে তিনি কয়েকদিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটেও একজনের মৃত্যু হয়েছে। তিনি শনিবার ভর্তি হয়েছিলেন। তার করোনার উপসর্গ ছিল, সাথে ছিল হৃদরোগ। IEDCR থেকে নমুনা সংগ্রহের প্রয়োজন নেই এমনটা জানানোর পরে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মানিকগঞ্জে মুন্ডু মেডিকেল কলেজ হাসপাতালেও এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার করোনার লক্ষণ উপসর্গ ছিল। মারা যাওয়া ব্যক্তির পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বলা হয়েছে। মরদেহ সৎকার করা হবে প্রশাসনের ব্যবস্থাপনায়। এদিকে নওগাঁর রানীনগরে করোনার উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানিয়েছেন, শনিবার ঢাকা থেকে নিজ গ্রামে যান ওই যুবক। তার জ্বর, শ্বাসকষ্ট শুনে স্থানীয়রা গ্রামেই ঢুকতে দেয়নি। পরে স্বজনরা তাকে নিয়ে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে যান। সেখান থেকে রোগের উপসর্গ শুনে চিকিৎসকরা রাজশাহী মেডিকেলে পাঠিয়ে দেন, আর সেখানেই তিনি মারা যান। তবে রাজশাহী মেডিকেলের উপপরিচালক জানিয়েছেন, মস্তিষ্কে সংক্রমণজনিত কারণে তার মৃত্যু হয়েছে। এর সাথে করোনার কোনো সম্পর্ক নেই। করোনা ভাইরাস সতর্কতায় দেশে টানা 10 দিনের সাধারণ ছুটির আজ চতুর্থ দিন। বন্ধ রয়েছে সারা দেশে গণপরিবহন চলাচল। রাজধানীতে জরুরি প্রয়োজনের কিছু সংখ্যক গাড়ি চলাচল করলেও বেশিরভাগ সড়কই ফাঁকা। জরুরি সেবা ছাড়া অন্য পরিবহন চলাচল করছে না। একই সাথে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে তৎপরতা আছে আইন শৃঙ্খলা বাহিনীর। টহল দিচ্ছে সশস্ত্র বাহিনীও। সকাল থেকে সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছেন তারা। করোনার বিস্তার ঠেকাতে মানুষকে ঘরে থাকার অনুরোধ জানাচ্ছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। বিনা প্রয়োজনে যারা বের হয়েছেন তাদের ঘরে ফেরত পাঠানো হচ্ছে। সেনাবাহিনীর তরফ থেকে বিতরণ করা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। ভালো হয়েছে বাবা, পেটে বহুত অসুবিধা, একবেলা খাইলে আর একবেলা খাইতে পারি না। সকাল 9টার দিকটা বাইরে সেই করতো, সবটা কাজ করছি, এতে মনে করেন কিছুই হইব না। ঘরে বাজার নাই, টাজার নাই, রোডে নেমে গেছি, গাড়ি এত জ্বর জাপটা, তারপর রোডে নামছি, খাইতে পারতেছি না ঠিক মতন। একবেলার 3 বেলার খাওয়ান একবেলা খাইতেছি। যারা করোনা ভাইরাসে আক্রান্ত যদি কেউ থাকে তাহলে তাদের সংখ্যাটা আমরা হালনাগাদ করার চেষ্টা করছি। জনসাধারণের মধ্যে একটা সচেতনতা তৈরি করা এবং বৃদ্ধি করার চেষ্টা করে যাচ্ছি, অব্যাহত রাখছি প্রচেষ্টা। বন্দরনগরের খবর জানতে চাই। চট্টগ্রাম শহরের খবর আমাদের জানাবেন সহকর্মী শিহাব জিসান। আমার সাথে এই মুহূর্তে তিনি যুক্ত আছেন। শিহাব, বন্দরনগরীতে যে বিষয়টি গতকালও জানতে চেয়েছিলাম, আসলে সব থেকে গুরুত্বপূর্ণ সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের পক্ষ থেকে তৎপরতা কেমন চোখে পড়ছে একটু জানাবেন। এছাড়াও মানুষ এতদিন পেরিয়ে গেল, করোনা ভাইরাস সংক্রমণের হার জানতে পেরেছে, কতখানি সচেতন আসলে তারা? বৃষ্টি, আমরা যেটি দেখছি যে আজকে চতুর্থ দিন চলছে সরকারি ছুটির, এবং সেই ছুটির চতুর্থ দিনে আমরা দেখেছি যে প্রথম দিনের তুলনায় স্বাভাবিকভাবে আজকে রিক্সা এবং ব্যক্তিগত গাড়ির সংখ্যা রাস্তায় বেশি ছিল। সকালের দিকে আসলে খেটে খাওয়া মানুষ এবং কর্মজীবী মানুষের সংখ্যা রাস্তায় বেশি থাকলেও আমরা দেখেছি যতই বেলা গড়িয়েছে ততই উৎসুক মানুষের সংখ্যা আসলে রাস্তায় বেড়েছে। বিশেষ করে মূল সড়কে সাধারণ মানুষ খুব একটা কম থাকলেও অলিগলিগুলো যেখানে রয়েছে সেখানে আসলে সাধারণ মানুষজন অনেক বেশি তারা বের হয়েছে, এবং অকারণে তারা বের হয়েছে। কেউ নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার জন্য বের হয়েছে, কেউ বিভিন্ন কাজে বের হয়েছে, কিন্তু তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অকারণে অনেকগুলো মানুষ বের হয়েছে। এবং এই সকাল থেকেই 4জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, জেলা প্রশাসনের নেতৃত্বে তারা অভিযান বিভিন্ন এলাকায় তারা ঘুরে ঘুরে তারা দেখেছিল পরিস্থিতি। এবং এখন আমরা যে ডিসি রোড এলাকায় আছি সেখানেও একজন ম্যাজিস্ট্রেট তিনি আসলে দেখছেন পুরো পরিস্থিতি। আমরা কথা বলতে চাই তৌহিদুল আলমের সাথে। আসলে আপনারা কি দেখছেন এখানে এসে? ধন্যবাদ। আজকে আমাদের এখানে ডিসি রোডের দেয়ানবাজার যে এলাকায়, এখানে স্পেসিফিক অভিযোগ ছিল যে এখানে বিকেলবেলা প্রচুর লোক সমাগম হয়। এটা একটি বাজার, কেউ বাজার করতে আসে, কিন্তু এর পাশাপাশি তরুণ এবং কিশোর বয়সের যারা আছেন তারা প্রচুর পরিমাণে বিকেলবেলা বের হয়, এবং তারা দেখা যাচ্ছে কোনো ধরনের সামাজিক দূরত্ব বজায় না রেখে এই চলাচলটা করে, এবং যে কারণে করোনা ভাইরাস সংক্রমণের যে একটি সংখ্যা সেটি কিন্তু এই এলাকায় রয়েছে। যে কারণে আমরা এই স্থানীয় এলাকা থেকে এখান থেকে একটি অভিযোগ গিয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতে আমরা আসলাম, এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে কিশোর বয়সের প্রচুর ছেলেরা রয়েছে। তারা কিন্তু এখানে কিন্তু বিনা কারণে অযথা কিন্তু এখানে এই ঘোরাঘুরি করতে বেরিয়েছে, এবং এই প্রতিদিনই এই ধরনের ঘোরাঘুরি চলে। তো আজকে আমরা এই যারা এরকম যাদেরকে পেয়েছি তাদের নাম আমরা এখানে লিস্ট করে নিয়েছি,
এবং প্রয়োজন সাপেক্ষে তাদের জন্য কোয়ারেন্টাইনের যে ব্যবস্থা সেটি আমরা পরবর্তীতে করব। ধন্যবাদ। আজকে জেলা প্রশাসকও কিন্তু বলেছিলেন যে শতভাগ আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলা প্রশাসন মাঠে থাকার পরও শতভাগ যে সামাজিক দূরত্ব সেটি তারা নিশ্চিত করতে পারছে না, কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং মানুষকে সচেতন করার চেষ্টা করছে, কিন্তু আসলে চট্টগ্রামবাসী এখনো ঠিক সেভাবে আসলে সচেতন হয়ে উঠতে পারেনি। বৃষ্টি, আমরা আশা করছি নিশ্চয়ই তারা সচেতন হবেন। আপনি নিজেও সাবধানে থাকবেন শিহাব জিসান। দর্শক, এবারে আমরা শরীয়তপুরের খবর জানবো। শরীয়তপুরের খবর জানাতে কাজী মনিরুজ্জামান আমার সাথে যোগ দিয়েছেন এই মুহূর্তে। মনির, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শরীয়তপুরে একটি খবর জানাচ্ছিলাম কিছুক্ষণ আগেই, দর্শকদের আইসোলেশনে থাকা তরুণীর কথা। তার শারীরিক অবস্থা কেমন দেখছেন একটু জানাবেন। এছাড়াও IEDCR এ পাঠানো নমুনার যে ফলাফল সেটি কখন নাগাদ পাওয়া যেতে পারে এটিও জানিয়ে দেবেন। বৃষ্টি তাকে কিন্তু চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং তার অবস্থা এখন একই রকম রয়েছে এমনটা কিন্তু আমাকে চিকিৎসক জানিয়েছেন। আর তার যেই নমুনা পাঠানো হয়েছে সেই নমুনার ফলাফল আগামীকাল পর্যন্ত জানা যাবে, এমনটাই আমরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছ থেকে জানতে পেরেছি। আর শরীয়তপুরে এ পর্যন্ত মোট 6 জনের নমুনা পাঠানো হয়েছিল, তার মধ্যে 5 জনের নমুনাই কিন্তু নেগেটিভ এসেছে, অর্থাৎ তাদের করোনা সংক্রমণ নেই, এমনটাই কিন্তু জানিয়েছে ICEDR। আর এদিকে শরীয়তপুরে আজকেও কিন্তু বিভিন্ন সংগঠন তাদের কর্মকাণ্ড চালিয়ে গেছেন। তারা বিভিন্ন জায়গায় স্যানিটাইজেশন দিয়েছেন, জীবাণুনাশক ছিটিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকেও খাদ্য সামগ্রী কিন্তু বিতরণ করা হয়েছে। তবে আমি আজকে যেমনটা দেখেছি যে শরীয়তপুরের হাট বাজারগুলোতে কিন্তু মানুষের সমাগম কিছুটা আবার বৃদ্ধি পেয়েছে এবং শরীয়তপুরে কয়েকটি যে হাট বাজার ছিল সেই হাট কিন্তু সাপ্তাহিক হাট, আজকে অনেক লোকজন এসেছে এবং সেখানে কেনাবেচা হয়েছে। তো এটা কিন্তু এই করোনা পরিস্থিতির জন্য একটি অশনি সংকেত এবং সেখানে কিন্তু আমরা কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভূমিকা দেখিনি। তবে শহরের যে দোকানপাটগুলি রয়েছে সেই দোকানপাটগুলি সকাল থেকেই বন্ধ রয়েছে। আর আপনি জানেন যে শরীয়তপুর কিন্তু ইতালি এবং স্পেনের প্রবাসী সবচেয়ে বেশি, তার কারণে কিন্তু এখনো পর্যন্ত শরীয়তপুর ঝুঁকিতে রয়েছে। এ পর্যন্ত শরীয়তপুরে 654 জনকে হোম কোয়ারেন্টাইন শেষ করেছে স্বাস্থ্য বিভাগ, এমনটা আমাদেরকে তথ্য জানিয়েছে। তো এই ছিল আমার কাছে শরীয়তপুর। অনেক ধন্যবাদ কাজী মনিরুজ্জামান, শরীয়তপুর থেকে যোগ দিয়েছিলেন। আপনি নিজেও সাবধানে থাকবেন। করোনা ভাইরাস সতর্কতায় সামাজিক দূরত্ব নিশ্চিতে সারা দেশে মাঠে আছে সশস্ত্র বাহিনী। সকাল থেকে ঝালকাঠি সদর সহ বিভিন্ন উপজেলায় মাইকিং করা হয়। শহরের সড়কে জীবাণুনাশক ওষুধ ছিটাচ্ছে সেনা সদস্য সহ ফায়ার সার্ভিসের সদস্যরা। জেলার বিভিন্ন পয়েন্টে জনগণকে তারা সতর্কও করছে, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যেতে সবাইকে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। করোনা সচেতনতায় যশোরে জীবাণুনাশক স্প্রে সহ সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে এই কার্যক্রম চলে। আর সেই সাথে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারকে 11,900 মাস্ক, 900 হেক্সিসল এবং 1 কার্টন PPE হস্তান্তর করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার। করোনা ভাইরাস প্রতিরোধে মাগুরা শহরে জীবাণুনাশক স্প্রে করেছে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সকালে শহরের ভাইনা রোড থেকে বিভিন্ন সড়কে জীবাণুনাশক স্প্রে করা হয়। লালমনিরহাটে নিম্ন আয়ের মানুষের মাঝে মাস্ক, সাবান এবং লিফলেট বিতরণ করেছে রংপুর কারমাইকেল কলেজের ছাত্র ও স্থানীয় শিক্ষকেরা। সকালে চরাঞ্চলে প্রায় 1000 অসহায় মানুষকে এসব সামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। সরকারি ছুটির ৪র্থ দিনে রংপুরে করোনা সতর্কতায় মাইকিং করেছে সেনাবাহিনী। নগরীর পায়রা চত্বরে সামাজিক দূরত্ব নিশ্চিতে মাইকিং করা হয়। এ সময় সবাইকে মাস্ক পরতেও নির্দেশনা দেয় সেনা সদস্যরা। এদিকে রংপুর সিটি কর্পোরেশনের শাপলা চত্বর থেকে লালবাগ পর্যন্ত জীবাণুনাশক স্প্রে করে পুলিশ। জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য যারা এখানে আমরা সবাই ভিতরে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি। ইনিশিয়ালি আমাদের কাজ ছিল লোকজনকে সচেতন করা এবং রাস্তাঘাটে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা। করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। সকালে ধানমন্ডিতে সভানেত্রী রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয় দ্রব্য বিতরণ শেষে সব কথা বলেছেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা জানেন যে স্বল্প দীর্ঘ মেয়াদী কিছু কর্মসূচি গ্রহণ করেছেন। যতদিন করোনা ভাইরাসের প্রকোপ থাকবে ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে এবং এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার জন্য, সতর্ক থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আগাম বার্তা না দিয়ে পোশাক রফতানির আদেশ বাতিল করছে আন্তর্জাতিক ক্রেতারা। আর এমন একতরফা সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত কারখানার মালিকরা বলছেন, করোনার মতো বৈশ্বিক সংকটে ক্ষতিপূরণ ছাড়া রফতানি আদেশ বাতিল করা নৈতিক নয়। ক্রেতাদের স্থানীয় প্রতিনিধিদের বিষয়টি জানিয়েছেন তারা। ইয়ান যদি আমরা ব্লক করতে পারি তাহলে কিন্তু আমাদের দেখা যাবে যে আমরা খুব বড় ক্ষতিগ্রস্ত হব না। যদি আমরা বাইরের কথা অনুযায়ী আমরা ফেব্রিক বানিয়ে ফেলি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আর যদি মাল বানিয়ে ফেলি, মাল বন্ধ হয়ে গেছে, তাহলে কিন্তু আমি আরও বেশি ক্ষতি হয়ে যাব। কি করে এইভাবে অর্ডার দিয়ে মাল বানায় ক্যান্সেল করবে? তারা যেখানে আমাদেরকে সোশ্যাল কমপ্লায়েন্স সহ আমাদেরকে প্রতিনিয়ত মনিটরিং রাখে, সেখানে এইটাও তো একটা পার্ট। একটি বৈশ্বিক ঝুঁকির ক্ষেত্রে তারা তাদের যে সাপ্লায়ার, ভ্যালু চেইনে যারা সাপ্লায়ার রয়েছে তাদের সাথে কিন্তু ঝুঁকি শেয়ার করার কথা তাদের, কিন্তু তা না দেখে আমরা এখানে দেখছি যে তারা অর্ডার ডেফার করছেন, ক্যান্সেল করছেন। করোনা ভাইরাস সহ সকল ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে রক্ষা পেতে নিয়মিত হাত স্যানিটাইজ করছেন বা ধুয়ে নিচ্ছেন তো? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্দেশ অনুযায়ী ফাস্ট নয়, সঠিকভাবে হাত স্যানিটাইজ করতে প্রয়োজন কমপক্ষে 20 সেকেন্ড। সঠিক নিয়ম জানুন, আতঙ্কিত নয়, সচেতন হন। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 31,000 ছাড়ালো, আক্রান্ত 6,68,000-এর বেশি। কেবল ইউরোপেই মারা গেছেন 3,000-এর মতো মানুষ। প্রতিদিনই মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে ইতালি, স্পেনে। সবচেয়ে বেশি প্রাণহানি ইতালিতে, 10,000-এর অধিক। অন্যদিকে সংক্রমণের হার যুক্তরাষ্ট্রে বেশি, দেশটিতে আক্রান্ত 1,24,000-এর কাছাকাছি মানুষ। তবু নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাটের মতো হটস্পটগুলো লকডাউনে রাজি নন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র আজ ক্লান্তি লগ্নে। এই পরিস্থিতিতে করোনা ভাইরাস আক্রান্ত বা ভুক্তভোগী পরিবারগুলোর পাশেই রয়েছে আমরা। চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও এই মুহূর্তে নিউ ইয়র্ক, নিউ জার্সি বা কানেকটিকাট লকডাউনের প্রয়োজনীয়তা নেই। তবে যারা ভাইরাসে আক্রান্ত তারা অবশ্যই স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুসারে 14 দিন কোয়ারেন্টাইনে থাকবেন। ইতালিতে করোনা ভাইরাসের প্রকোপে 10,000 ছাড়ালো প্রাণহানির সংখ্যা। আসার কথা, আক্রান্তদের অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। নাগরিক সুরক্ষায় 400 মিলিয়ন ইউরো তহবিল গঠন করেছি আমরা। দেশের 8,000 মিউনিসিপ্যালিটিতে দুস্থদের সহায়তায় এই অর্থ বিতরণ করা হবে। প্রত্যাশা, শীঘ্রই পরিস্থিতির উন্নতি দেখবে বিশ্ব। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস সম্পর্কে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছিলেন নিউ ইয়র্ক স্বাস্থ্য বিভাগের ফ্যাসিলিটেড এনরোলার KM ফুয়াদ। এখানে চিকিৎসা ব্যবস্থাটা একটু ভিন্ন। আপনি অসুস্থ হলে প্রথমত আপনার চিকিৎসা হবে। কেউ যদি হাসপাতালে মারা যান তো তার লাশটা পলিথিন দিয়ে ওয়েল র্যাপড করে গাড়িটা মসজিদের সামনে আনা হচ্ছিল এবং সেখানেই তার জানাজা পরে তাকে আমাদের কাছাকাছি একটা লং আইল্যান্ডে আর একটা নিউ জার্সিতে দুটো কবরস্থান আছে, এই দুই কবরস্থানে ওনাদেরকে দাফন করা হচ্ছে। আর আগামীকাল থেকে সম্ভবত এই মসজিদের সামনে গাড়িটা আর আনা হবে না, এটা সরাসরি কবরস্থানে নিয়ে ওইখানেই জানাজা এবং দাফনের ব্যবস্থা করা হবে। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে প্রবাসী বাংলাদেশিদের প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো 12 জনে। শনিবারে মারা গেছেন আরও 2 জন। নিউ ইয়র্কের এলমহার্স্ট হাসপাতালে এ তথ্য নিশ্চিত করা হয়েছে এবং নিহত KM মনির উদ্দিন ষাটোর্ধ্ব, অপরজনের নাম শফিউদ্দিন ব্যাপারী, তার বয়স 58 বছর। গেল 5 দিন তারা কুইন্স এলাকার হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ মৃত ব্যক্তিদের পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে। নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটি জানিয়েছে নিজস্ব তহবিল থেকেই সবার জানাজা এবং দাফনের ব্যবস্থা করা হচ্ছে। এদিকে কাতারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক বাংলাদেশি মারা গেছেন। দেশটিতে এই প্রথম কোনো প্রবাসীর প্রাণঘাতী ভাইরাসে মৃত্যু হলো। মারা যাওয়া বাংলাদেশির নাম দিলীপ কুমার দেব, তার বয়স 57 বছর। এ নিয়ে কাতারে কোভিড-19-এ দুজনের মৃত্যু হলো। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হচ্ছেন 590 জন। মৃত বাংলাদেশি বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে। তিনি কাতারের হোলসেল মার্কেটে ব্যবসা করতেন। গত 16 মার্চ তার করোনা ধরা পড়ে, মারা যান 28 মার্চ রাতে।
করোনা ভাইরাস মোকাবিলায় অনির্দিষ্টকালের জন্য অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট, অফিস আদালত, গণপরিবহনের চলাচল স্থগিত করল সৌদি আরব। শনিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বলা হয়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্তই এসব পরিষেবা বন্ধ থাকবে। এর আগে 16 মার্চ থেকে গণপরিবহন চলাচল এবং দাপ্তরিক কার্যক্রম 16 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল, যা এখন অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি করা হলো। সৌদি আরবে করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন 4 জন, আক্রান্ত 1200-র বেশি। করোনা ভাইরাসের ব্যাপক বিস্তারের সামনে অসহায় ইটালি। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রাণহানি আর আক্রান্তের সংখ্যা। নতুন নতুন হাসপাতাল, লকডাউনের মতো কড়াকড়িতেও নিয়ন্ত্রণে আসছে না ভাইরাসটি। কোভিড-19-এর প্রকোপ দেখা দেওয়ার পর প্রথম সপ্তাহের তুলনায় পঞ্চম সপ্তাহে মৃত্যুর হার বৃদ্ধির পরেই আতঙ্ক জাগানিয়া। সংখ্যা এত বেশি যে কোথায় এসব কফিন রাখা হবে সেটা আমরা বুঝতে পারছি না। সবচেয়ে কষ্টকর বিষয় হলো কেউ এসব মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে আসতে পারছে না। যে লোকবল আর হাসপাতাল আছে তা নিয়ে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছি আমরা। যারা আক্রান্ত হয়েছেন তাদের 6% আইসিইউতে আছেন। পুরো বিশ্ব এক অন্ধকারে নিমজ্জিত, সেই অন্ধকার গ্রাস করেছে ইতালিকে। আমরা কেউই এই বিপদের আওতামুক্ত নই, তাই সবাইকে নিয়েই তা মোকাবেলা করতে হবে। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে কেন এত মৃত্যু আর সংক্রমণ? গেল 3 মাসে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে গণমাধ্যমগুলোতে। প্রাণঘাতী মহামারীটির উৎপত্তিস্থল চীনের রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্র সিডিসি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমন্বিত উদ্যোগে প্রকাশিত হয়েছে একটি গবেষণা প্রতিবেদন, যার ভাষ্য বয়স আর লিঙ্গ ভেদে নোভেল করোনা ভাইরাসের প্রভাব থাকে ভিন্ন। তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে তারা যারা আগে থেকেই নানা অসুস্থতায় ভুগছেন। খুব শিগগির কার্যকরী ওষুধ বা টিকা আবিষ্কৃত না হলে আগামী 4 মাসে যুক্তরাষ্ট্রে 81,000 মানুষের মৃত্যু হবে করোনা ভাইরাসে। অবশ্যই তাদের বয়স, লিঙ্গ এবং পূর্ব রোগের ইতিহাস সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 2016 সালে স্থূলতা আর ডায়াবেটিক্সের জন্য মেক্সিকোয় স্বাস্থ্য সতর্কতা জারি করেছিল WHO। এবার করোনা ভাইরাসের অন্যতম কারণ হিসেবেও শনাক্ত হয়েছে উচ্চ রক্তচাপ, ক্যান্সার, হৃদরোগ, শ্বাসকষ্টের মতো অসুখগুলো। যাদের একাধিক অসুস্থতার রেকর্ড রয়েছে তাদের মধ্যে ঝুঁকিটাও বেশি। করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া প্রমোত্তরি জান্ডামকে এবারে পানামা প্রণালী ব্যবহারের অনুমতি দিল দেশটি, যেখানে প্রায় 130 জন কোভিড-19 আক্রান্ত। এরই মধ্যে প্রমোত্তরিটিতে 4 জন মারা গেছেন, যাদের 2 জনের শরীরেই পাওয়া গেছে করোনা ভাইরাসের জীবাণু। 14 মার্চ চিলিতেই প্রমোত্তরিটি নোঙর করতে চাইলেও দেয়া হয়নি। এরপরে পানামা চ্যানেলেও আটকানো হয় জাহাজটি, যেখানে এখন পর্যন্ত 130 জনেরই রয়েছে জ্বরসহ করোনায় আক্রান্ত হবার উপসর্গ। 1243 জন অতিথি আর 586 জন ক্রু নিয়ে রওনা হয়েছিল জান্ডাম। বাংলালিংকে চলছে ইন্টারনেটের ডাবল বোনাস। 129 টাকা রিচার্জে 12 জিবি, 108 টাকা রিচার্জে 8 জিবি। অফারটি সীমিত সময়ের জন্য। বাংলালিংক। করোনা ভাইরাসের প্রকোপ মোকাবেলায় এবারে কাতালান সরকারকে 30,000 মাস্ক দিয়েছে বার্সেলোনা ফুটবল ক্লাব। শনিবার এই সহযোগিতা পৌঁছে দেওয়া হয়। এই মাস্ক তৈরি হয়েছে চীনে। বার্সাকে এগুলো ডোনেট করেছে তাদের রিজিওনাল পার্টনার ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান টাইপিং। ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে মাস্কগুলো নার্সিং হোমে দেওয়া হবে। একই সাথে এই জরুরি অবস্থায় সহায়তা অব্যাহত রাখবে বলেও জানিয়েছে বার্সেলোনা। বৃহস্পতিবার করোনা ভাইরাস সংকটের কারণে বার্সেলোনার খেলোয়াড়দের বেতন কমানোর সিদ্ধান্ত হয়। আক্রান্তদের সহায়তায় এই অর্থ দেওয়া হবে। করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তহবিলে 25 কোটি রুপি দান করছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। অবশ্য শুধু এবারই প্রথম নয়, যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন মানবিক গুণাবলী সম্পন্ন এই অভিনেতা। অক্ষয় কুমার তার এই সাহায্যের বিষয়টি টুইট করে ভক্তদের জানিয়েছেন, যেখানে তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। অক্ষয় কুমারের এই টুইট বার্তাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা ভাইরাস থেকে দেশকে বাঁচাতে ভারতীয় সরকারের পাশে দাঁড়িয়েছেন অনেক তারকা। এবারে করোনা রোধ করতে সহযোগিতা করলেন সাংসদ নুসরাত জাহান। করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজের 1 মাসের বেতন এবং সাংসদ তহবিল থেকে 30 লাখ টাকা তিনি দিয়েছেন। 28 মার্চ নুসরাত এই টাকা দিয়েছেন। বসিরহাটের এই সাংসদ স্বাস্থ্যকর্মীদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে বলিউডের যে কোনো তারকার চেয়ে 1 পা এগিয়ে সালমান খান।
মরণব্যাধি করোনার ছোবলে বন্ধ বলিউডের শুটিং, আর এই কারণে আর্থিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সিনেমার সাথে জড়িত টেকনিশিয়ান এবং শ্রমিকরা। আর তাই ভারতের এই লকডাউনে প্রায় 25,000 দিনমজুরের দায়িত্ব একাই তুলে নিয়েছেন নিজের কাঁধে এই অভিনেতা। ঘোষণা দিয়েছেন যতদিন লকডাউন চলবে ততদিন সিনে শ্রমিকদের এবং তাদের পরিবারের প্রতিদিনকার খাবার, অন্যান্য প্রয়োজনীয় বিষয়াদি তিনি দেখবেন। সব খবর দেখছেন আপনারা। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, এক্ষুনি ফিরে আসছি, সাথেই থাকুন। আবারও স্বাগত, আপনারা সব খবর দেখছেন। নড়াইলে মাস্ক না পরা এক ব্যক্তিকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ব্যক্তি জানিয়েছেন গেল 26 মার্চ সদরের শেখহাটি বাজারে তিনি যান, তবে ভুলে বাড়ি থেকে মাস্ক না নেয় এসআই এনামুলের জেরার মুখে পড়েন। এক পর্যায়ে টেনে হিচড়ে কিল ঘুষি মারতে থাকে এনামুল সহ অন্যান্য পুলিশ সদস্যরা, এমন অভিযোগ ভুক্তভোগী। পরে শেখহাটি ফাঁড়িতে নিয়ে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়। বিষয়টি মীমাংসার চেষ্টা করে সদর থানা পুলিশ। করোনা ছড়াতে আসছি সেখানে, তখন আমি বলছি তাহলে আমাকে মারিয়ে ফেলেন, আমাকে মারিয়ে ফেলেন। আমি বাইরের থেকে বললাম যে আমাকে, আমি যদি মারা যাই তো আমাকে তোরা দেখতে আসিস না, মানে একটা প্রসেস করে এখান থেকে ওদের কাছ থেকে টাকা নিই। তখন আমি আমার ছোটো ভাইকে এবং আমার চাচতো ভাইকে বললাম যে অবস্থা যে আমি যদি মারাও যাই তো ওদেরকে 1 টাকাও এখানে দিই। সামাজিক দূরত্ব নিশ্চিতে সারা দেশে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের যারা অপেশাদার আচরণ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমন কথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ডক্টর জাবেদ পাটোয়ারি। একই সাথে করোনা ভাইরাস নিয়ে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন আইজিপি। দুপুরে পুলিশ হেডকোয়ার্টারে এসব কথা জানিয়েছেন। এর আগে বাংলাদেশ পুলিশকে করোনা থেকে সুরক্ষায় পিপিই ও কিট সহ বেশ কিছু প্রয়োজনীয় সামগ্রী দেয় চাইনিজ ওভারসিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ। আমরা প্রথম থেকে কিন্তু আমাদের সকল সদস্যকে এই নির্দেশনা দিয়ে আসছি পেশাদারিত্বের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য। আমাদের সাইবার টিমগুলো গুজব শনাক্তকরণের জন্য কাজ করে যাচ্ছে। যারা এই ধরনের গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা ইতিমধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং গুজব ছড়ানো সেই সকল আইডিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। রাজধানীর মিরপুরে উত্তর টোলারবাগ এলাকায় নিম্ন আয়ের মানুষ এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। দুপুরে করোনা আতঙ্কে লকডাউনে থাকা এলাকাবাসীদের মধ্যে তিনি খাদ্য বিতরণ করেন। এ সময় আতিকুল ইসলাম বলেন, প্রত্যেকটি ওয়ার্ডের নিম্ন আয়ের 500 পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে। 4 দিন পর পরে এই খাদ্য সহায়তা ওয়ার্ড কমিশনারদের মাধ্যমে সরবরাহ করা হবে বলেও তিনি জানিয়েছেন। মানুষের এই বিপদের সময় আমাদেরকে সাবধানতা মেনটেন করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে উই হ্যাভ টু মেনটেন, এবং আমাদের নিজস্ব সচেতনতা বৃদ্ধি করতে হবে। গুজবে আমরা কান না দিয়ে আমরা ডিস্টেন্স মেনটেন করি। নাম্বার 1, আমরা ঘরে বসে থাকি, হাত ধুই, হাত কাছে যাওয়ার সময় ওপেন জায়গায় যেন না যেন দিই, এবং আমরা যদি প্রয়োজন না লাগে আমরা যেন কেউ ঘর থেকে যেন বের না হই। করোনার বিস্তৃতি ঠেকাতে ছাত্রলীগের উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করা হয়েছে। দুপুরে রাজধানী শাহবাগ থেকে দুস্থ দিনমজুর এবং সাধারণ মানুষের হাতে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক তুলে দেওয়া হয়। সংগঠনটির নেতৃবৃন্দ জানিয়েছে, ভ্রাম্যমাণ ট্রাকে পুরো ঢাকায় এই বিতরণ কার্যক্রম চালানো হবে। এছাড়াও ধানমন্ডিতে দলীয় সভানেত্রী কার্যালয় এবং বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কার্যালয়ে থাকছে অস্থায়ী বুথ। এসব বুথ থেকে যে কোনো সময় উপকরণ চাইলেই সাধারণ মানুষ পাবে। ঢাকার বিভিন্ন পয়েন্টে যেখানে গুরুত্বপূর্ণ জায়গায় সেখানে আমরা যাদের মাস্ক নাই মুখে এবং হ্যান্ড স্যানিটাইজার নাই তাদের হাতে আমরা এগুলো তুলে দেবো। ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মী নিজ উদ্যোগে প্রত্যেকটা ইউনিটে কাজ করে যাচ্ছে। রেগুলার ইনকামের উপরে যাদেরকে বেসিস করে চলতে হয় তাদেরকে আমরা সাহায্য করার জন্য আমরা খাবার দাবারের ব্যবস্থাও করবো। বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে রাজধানীতে সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে রাজধানীর 15টি মার্কেট মনিটরিং করা হয়েছে। দেশের এই ক্রান্তি লগ্নে সাধারণ মানুষ কষ্ট পায় এমন আচরণ না করতে ব্যবসায়ীদের অনুরোধ করেছেন তারা। জরিমানা নয়, সবাইকে সচেতন করাই ছিল এই অভিযানের লক্ষ্য। এ সময় নিম্ন আয়ের মানুষ এবং ব্যবসায়ীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারও বিতরণ করা হয়।
এই সময় আমরা সবাই মিলে যদি সুস্থ আচরণ করি, মানুষের ন্যায্য অধিকারটা প্রতিষ্ঠা করি, তাহলে এই মহামারীর সময় আমাদের একটা উত্তম বাজার ব্যবস্থাপনা, যেখানে সরবরাহ স্বাভাবিক থাকবে, ক্রেতারাও আসবেন, বিক্রেতারাও তাদের নিয়ম মতো মুনাফা লাভ করে সুন্দর একটা পরিবেশ বজায় থাকবে। আমরা সেই চেষ্টাটুকুই করছি। করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সহায়তা আজও অব্যাহত আছে। মানিকগঞ্জে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। ইউনিয়নে গিয়ে গিয়ে এই সহায়তা দেওয়া হয়। সহায়তার মধ্যে রয়েছে 10 কেজি চাল, 5 কেজি আলু এবং ডাল। এ পর্যন্ত সরকারিভাবে জেলায় প্রায় 350 মেট্রিক টন চাল এবং নগদ 8 লাখ টাকা বরাদ্দ মিলেছে। চাঁদপুরেও কাজ না থাকা মানুষদের খাবার দেওয়া হয়। শহরের নতুন বাজার এলাকায় বিতরণ কার্যক্রমে অংশ নেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। সাথে ছিলেন কুইক রেসপন্স ডিউরিং ক্রাইসিস নামের একটি সেবামূলক সংগঠন। বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে চাল, ডাল, আলু, তেল বিতরণ করা হয় প্রশাসনের পক্ষ থেকে। ফেনীর 1,20,000 নিম্ন আয়ের মানুষের মধ্যে নিত্যপণ্য বিতরণ কার্যক্রম শুরু করেছে ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারি। সকালে 2টি ইউনিয়নের 18টি ওয়ার্ডে শুরু হয় বিতরণ কর্মসূচি। প্রতিটি প্যাকেটে 20 কেজি চাল, 5 কেজি আলু, 2 কেজি মসুর ডাল এবং তেল দেওয়া হয়। করোনা ভাইরাস সতর্কতায় ভাটা পড়েছে কাজকর্মে, তাই অনেকেই সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। মেহেরপুরের এমন অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা আওয়ামী লীগের নেতারা। সদর উপজেলার 2 শতাধিক দরিদ্র মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করেন তারা। সমাজের বিশিষ্ট ব্যক্তিদের অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বানও জানান তারা। নাটোরে পৌরসভার 450 দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু এবং সাবান বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবুল। এছাড়াও লালপুর উপজেলা সভাপতির পক্ষ থেকে শতাধিক দুস্থ পরিবারের মাঝেও বিতরণ করা হয় চাল, ডাল, তেল, লবণ এবং সাবান। করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। চট্টগ্রামের 15টি উপজেলা এবং একটি সিটি কর্পোরেশন এলাকার দরিদ্রদের মধ্যেই জেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়। তবে সহায়তা অপ্রতুল হওয়ায় ত্রাণ পাননি অনেক খেটে খাওয়া মানুষ। 70 টাকা ভাড়া মারছে, আজকে খরচ নাই বাসায়, তার জন্য বাইরেছে। তো ভাড়া নাই, চলার অনেক মুশকিল। বউ বাচ্চা লয়ে আর মনে করেন না খায় কি মরমু নাকি। সবাই তো দিনমজুর, পাইলে সবাই পাইতে হবে। নেই, এই সংখ্যা আরও বাড়বে। আমরা চাহিদার উপর ভিত্তি করে আমরা প্রতিদিনই বাড়াবো। আমরা উপজেলা লেভেলে নির্বাহী অফিসার থেকে নির্দেশনা দেওয়া আছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। চীনের বিখ্যাত ই কমার্স প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা ফাউন্ডেশনের দেয়া 3 লাখ মাস্ক নিয়ে দেশে পৌঁছেছে একটি বিশেষ বিমান। বিকেল 3টার দিকে বিশেষ বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 3 লাখ মাস্কের মধ্যে N95 মাস্ক আছে 30,000, বাকিগুলো সার্জিক্যাল মাস্ক। এর আগে জ্যাকমা টুইট বার্তায় জানিয়েছেন বাংলাদেশ সহ কয়েকটি দেশেই মাস্ক, টেস্ট কিট আর নিরাপত্তা পোশাক অনুদান দেবেন তিনি। এশিয়ার কয়েকটি দেশে 18 লাখ মাস্ক, 2,10,000 টেস্ট কিট এবং 36,000 নিরাপত্তা পোশাক, ভেন্টিলেটর, থার্মোমিটার পাঠানো হবে বলেও জানিয়েছিলেন জ্যাকমা। মালয়েশিয়ার কোভিড-19 প্রকোপ বাড়তে থাকা চরম দুশ্চিন্তা এবং অনিশ্চয়তায় দিনাতিপাত করছেন প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘ লকডাউনের সবচেয়ে বিপাকে শিক্ষার্থীরা তারা ফিরতে চান দেশে। মালয়েশিয়া এ পর্যন্ত 27 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত 2,320 জন। দেশের সরকার লকডাউন ঘোষণার যে নিয়মকানুন বেঁধে দিয়েছে আমরা সবাই পালন করছি। বাংলাদেশে থাকা আমাদের আত্মীয় স্বজনদেরকে বলবো আমরা বাংলাদেশের চাইতে অনেক ভালো আছি এখানে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো তাদের ক্যাম্পাস অলরেডি ক্লোজ করে দিয়েছে এবং জুন মাস পর্যন্ত স্টুডেন্টদেরকে তাদের ডরমিটরি ভ্যাকেট করার জন্য কর্তৃপক্ষ আদেশ দিয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় মালয়েশিয়াতে যে সমস্ত ইউনিভার্সিটিগুলো আছে তারা স্টুডেন্টদেরকে সেফটি নিশ্চিত করার জন্য ক্যাম্পাসগুলোতে মুভমেন্ট কন্ট্রোল, ইভেন আমরা যারা স্টাফ আছে একাডেমিক স্টাফ আমাদেরকেও ঢুকতে দিচ্ছে না। কোভিড-19 আক্রান্ত জার্মানিও সেখানকার খোঁজ খবর জানিয়েছিলেন আমাদের সহকর্মী শামসুজ্জামান উদয়, সেটি দেখে নিচ্ছে এবারে। জার্মানিতে 5 জন বাঙালি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে 3 জন পুরুষ এবং 2 জন নারী। এবং আরো জানা গিয়েছে 3 জন একই পরিবারের ছিলেন। সেই পরিবারের পুরুষ তিনি বর্তমানে বেশ নিবিড় পর্যবেক্ষণেই আছেন। এছাড়াও আমি আরো জানিয়ে রাখতে চাই জার্মানে যে সকল নিষেধাজ্ঞা বলবৎ ছিল তাদের সময়সীমা হয়তো আরো বাড়তে পারে।
লিফটের বাটন চাপার মাধ্যমেই নাকি চীনে করোনা ভাইরাস ছড়িয়েছে, কিন্তু বহুতল ভবন হেঁটে ওঠা বা লিফট বন্ধ রাখা অসম্ভব ব্যাপার। তাই ব্যতিক্রমী নানা পন্থা বের করেছে দেশটির অধিবাসীরা। লিফটের সাথেই থাকছে টুথপিক, থাকছে গ্যাস লাইটারও। ব্যবহারের পরে লাইটার জ্বালিয়ে রাখলেই মরে যাবে সব জীবাণু। একই সাথে নিরাপত্তা কর্মী ব্যবহার করছে বিশেষ হেলমেট। হেলমেটেই যুক্ত করা হয় থার্মোমিটার এবং ক্যামেরা। স্মার্ট হেলমেটে স্বয়ংক্রিয়ভাবে উঠবে প্রত্যেকের শরীরে তাপমাত্রা, অসুস্থতার প্রাথমিক তথ্য। করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের হাসপাতালে ঠাঁই দিতে হিমশিম খাচ্ছে দেশগুলো। তাই বিভিন্ন দেশের ক্লাবগুলো বাড়িয়ে দিয়েছে সহযোগিতার হাত। একে একে হাসপাতালে পরিণত হচ্ছে মাঠগুলো। লন্ডন অলিম্পিকের ভেন্যু দ্য এক্সেল লন্ডনকে রূপান্তরিত করা হচ্ছে হাসপাতালে। প্রায় 4 থেকে 6 হাজার মানুষের চিকিৎসা দেওয়া সম্ভব এই অস্থায়ী হাসপাতালে। ওয়েলসের কার্ডিফের প্রিন্সিপালিটি স্টেডিয়ামে তৈরি হয়েছে 2000 শয্যার অস্থায়ী হাসপাতাল। পার্শ্ববর্তী সোয়ানসি ফুটবল ক্লাবও তাদের লিবার্টি স্টেডিয়ামকে অস্থায়ী হাসপাতাল তৈরিতে আগ্রহ প্রকাশ করেছে। ফুটসল কোর্টকে অস্থায়ী হাসপাতাল বানিয়েছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন। মানুষের প্রতি কিছু করবার টানে পুরোদস্তুর একজন রেফারি এখন হাসপাতালের নার্স। স্প্যানিশ ইরাগার্জে ফার্নান্দেজের রেফারিং করেন। স্পেনের নারী ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা লা লিগা ইবারড্রোলায় উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীদের প্রথমে দেখেন তিনি, তাই তো ঝুঁকিটা থাকে বেশি। কিন্তু এসবে একেবারেই ভয় পান না। বিলবাওয়ের লেকালদে হেলথ সেন্টারে পূর্ণকালীন নার্সের চাকরিটাই এখন তার কাছে জীবন। চীনের প্রাদুর্ভাব হলেও করোনা ভাইরাস এখন গ্রাস করেছে ইউরোপ আমেরিকাকে। আক্রান্ত রোগীদের হাসপাতালে ঠাঁই দিতে হিমশিম খাচ্ছে দেশগুলো। তাই বিভিন্ন দেশের ক্লাব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, যেমনটি দর্শক কিছুক্ষণ আগেও আপনাদেরকে জানাচ্ছিলাম। আপনারা সব খবর দেখছেন। ছোট্ট আরও একটা বিরতিতে যাচ্ছে, এক্ষুনি ফিরে আসছে, সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম সব খবর নিয়ে। করোনা ভাইরাস মোকাবেলার অংশ হিসেবে গাজীপুরে কর্মরত চিকিৎসকদের জন্য 200 PPE বিতরণ করেছে জাতীয় পার্টি। দুপুরে নগরীর ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসকদের হাতে এসব সামগ্রী তুলে দেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। এছাড়াও মাস্ক, হ্যান্ড গ্লাভসও বিতরণ করা হয়েছে। এ সময় নীলফামারী 4 আসনের সংসদ সদস্য আহসান আদিল রহমান সহ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। গরিব দিনমজুরদের জন্য একটা নিজেদের বেঁচে থাকা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং সেখানে তাদের খাদ্য সামগ্রী অথবা দৈনন্দিন যাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রয়োজন। তো আমরা সেন্ট্রালি আমাদের পার্টির থেকে একটা কমিটি তৈরি করেছি এবং সমস্ত বিভাগে এবং জেলা শহরে কমিটি তৈরি করছি এগুলো দেখাশোনা করার জন্য। শিশুদের স্কুল বন্ধ, খেলার মাঠে যাওয়া মানা, পুরো দেশ হোম কোয়ারেন্টাইনে। কেউ কেউ বাবা মায়ের সাথে ভালো সময় কাটানোর সুযোগটা কাজে লাগাচ্ছে, অনেকে আবার বন্ধুকে ভীষণ মিস করছে। ঘরবন্দি শিশুরা কি কি করছে তাদের সাথে অনলাইনেও কথা বলে আমাদের সহকর্মী সেসব খোঁজ জানানোর চেষ্টা করেছেন। হাত ধুতে হয়, মাস্ক পরতে হয়, আমি স্কুলতে বাইরে যেতে পারি, শুধু খেলতে পারি। আমাদের দেশটাকে কত ভালোবাসি, সবুজ ঘাসে। আমি আমার বন্ধুদেরকে অনেক মিস করি। করোনা ভাইরাসের কারণে স্কুলে দেখা হচ্ছে না, যাওয়া হচ্ছে না, তাই আমরা ভিডিও কলে বা টেক্সটে কথা বলছি। বাসায় বসে বন্ধু লাগে, তো স্কুলগুলোর জন্য অপেক্ষা করছি। নানা ভাই, নান, বাবা, মামুনি, চৈতা, দিদা, দাদা ভাই সবার সাথে গল্প করে সময় কাটাই। বাচ্চারা একসাথে সবাই ব্রেকফাস্ট করছে, আবার আমাকে সব কাজে হেল্প করছে। বড়দের জন্য একটা লার্নিং আমাদের এখনকার যে সিচুয়েশন চলছে। করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মাধ্যমিকের শিক্ষার্থীদের সংসদ টেলিভিশনের মাধ্যমে ক্লাস শুরু হয়েছে। মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি 2 এপ্রিল পর্যন্ত ক্লাসের
সময়সূচি ঘোষণা করেছে। প্রথম সপ্তাহের সময়সূচি অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ক্লাস হবে। পরবর্তী সপ্তাহের সময়সূচি ঘোষণা করা হবে মা ঔষির ওয়েবসাইটে। সকাল 9টা 5 মিনিট থেকে দুপুর 12টা পর্যন্ত মোট 8টি ক্লাস হবে। 2টা থেকে 5টা পর্যন্ত হবে এর পুনঃপ্রচার। ক্লাসের নাম দেওয়া হয়েছে আমার ঘরে আমার স্কুল। প্রথম দিন ক্লাস করে শিক্ষার্থীরা তাদের প্রতিক্রিয়াও জানিয়েছে। তারা বলছে স্কুল বন্ধ থাকায় টিভিতে ক্লাস করে তারা উপকৃত হবে। করোনা ভাইরাসের জন্য অনেক দিন ধরে আমাদের স্কুল বন্ধ, পড়ালেখা অনেক ক্ষতি হচ্ছে। আজকে থেকে টিভিতে ক্লাস শুরু হলে এখন আমরা ঘরে বসেই পড়তে পারবো। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শুধু করোনা রোগীর চিকিৎসা দেওয়া হবে এমন সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। সকালে এক জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানানো হয়েছে খুলনা মেডিকেল এখন থেকে আগের মতোই সব রোগের চিকিৎসা করবে, ভর্তি করবে রোগী। তবে হাসপাতালে একটি কর্নার রাখা হবে যেখানে প্রাথমিকভাবে করোনার উপসর্গ নিয়ে যারা আসবে তাদের সেবা দেওয়া হবে। করোনা ভাইরাস প্রতিরোধে 10 দিনের সাধারণ ছুটিতে কর্মহীন হয়ে পড়েছেন চট্টগ্রামের নিম্নবিত্ত এবং দরিদ্র জনগোষ্ঠী। তাদের পাশে দাঁড়াতে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। 14টি উপজেলায় বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে তৎপরতা চালিয়েছে জেলা পুলিশ। এ সময় 2000 দিনমজুর এবং কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। রাউজানের 14টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় প্রায় 30,000 পরিবারের মাঝে 20 কেজি করে খাদ্যদ্রব্য, 20,000 মাস্ক বিতরণ করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ABM ফজলে করিম চৌধুরী। করোনায় কর্মহীন হয়ে পড়া দিনমজুর এবং খেটে খাওয়া মানুষের মাঝেও ত্রাণ সহায়তা দিয়েছে তৃণমূল NDM। দুপুরে নগরীর 36 নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের নেতৃত্বে ছিটানো হয় জীবাণুনাশক। কক্সবাজারের কুতুবদিয়ায় করোনা প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে এবং মাইকিং করেছে নৌবাহিনী। উপজেলা প্রশাসনের সহায়তায় মাস্ক বিতরণ ও সামাজিক দূরত্ব নিশ্চিতে নিত্য প্রয়োজনীয় দোকানের সামনে গোলবৃত্ত এঁকে দেওয়া হয় নৌবাহিনীর পক্ষ থেকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন কুতুবদিয়ায় হোম কোয়ারেন্টাইনে আছেন 21 জন প্রবাসী। এর মধ্যে নিয়ম না মানায় 2 জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। অবশেষে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্তে রাজশাহী মেডিকেল কলেজে PCR মেশিন বসানোর কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্টদের আশাবাদ 1 এপ্রিল থেকেই পরীক্ষা শুরু করা যাবে। যদিও ইচ্ছে করলেই মিলবে না সুযোগ। কাদের পরীক্ষা করা হবে তা ঠিক করে দেবেন চিকিৎসকরা। আর প্রতিটি পরীক্ষায় 2 থেকে 3 ঘন্টা হিসেবে একদিনে রাজশাহীতে সর্বোচ্চ 8 জনের নমুনা পরীক্ষা করা সম্ভব বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আশা করছি যে সে কাজ শেষ হয়ে গেলে তার পরবর্তী দিন থেকে হয়তো বা টেকনিশিয়ানরা ঢাকা থেকে এসে গেলেই এইখানে পরীক্ষাগুলি করা যাবে। যে রোগী কারা পাঠাবে, রোগের স্যাম্পলটা কে নিয়ে আসবে, স্যাম্পলটা কালেক্ট কে করবে, তারপরে সেগুলো কীভাবে ডিসইনফেক্ট করা হবে, কাজ করা হবে, সেগুলো সব ওনারা ম্যানুয়ালের মাধ্যমে আমাদেরকে জানাবেন। মেশিনটা এক সাইডে যেমন ইনস্টলমেন্টের কাজ চলছে, পাশাপাশি আনুষঙ্গিক যে রসদগুলো লাগবে সেগুলো কালেকশনের কাজও আমরা চালিয়ে যাচ্ছি। প্রায় স্পেসিমেন প্রসেসিং করতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। এরকম 6-7টা প্রসেসিং করতে প্রায় 12-13 ঘন্টা সময় লাগবে। তো আমরা যদি 2 শিফটেও কাজ করি তাহলে 6 থেকে 7টার মতো করা সম্ভব। যাতে নিয়মিত প্রতিদিন 1000 PPE আমরা পাই তা সেটা নিশ্চিত করার জন্য আমরা সকলে মিলে যা করা দরকার করব। শরীয়তপুরের ভেদরগঞ্জের আওয়ামী লীগ নেতা ও নারায়ণপুরের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন মাতব্বরের উপরে হামলার অভিযোগ উঠেছে। গতকাল সন্ধ্যায় ইকরকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, রাতে বাড়ি থেকে বের হলে 15 থেকে 20 জন দুর্বৃত্ত তার উপরে হামলা চালায়। রড, দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে প্রতিপক্ষের লোকজন। পরে সালাউদ্দিনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। এই ঘটনায় 12 জনকে আসামি করে মামলা করেছেন সালাউদ্দিন মাতব্বর। বাংলা লিংকে চলছে ইন্টারনেটের ডাবল বোনাস। 129 টাকা রিচার্জে 12 GB, 108 টাকা রিচার্জে 8 GB। অফারটি সীমিত সময়ের জন্য। বাংলা লিংক। অধিনায়কত্বের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন স্টিফেন স্মিথ। 2018 সালে বল টেম্পারিং কাণ্ডে 2 বছরের জন্য অধিনায়কত্ব নিষিদ্ধ হন এই অস্ট্রেলিয়ান এবং খেলার উপর থেকে এই নিষেধাজ্ঞা 1 বছরের থাকলেও অধিনায়কত্বে নিষেধাজ্ঞা ছিল 2 বছর এবং সেটি রোববার উঠে গেল। তাই তো আবারও অধিনায়ক হিসেবে বিবেচনার পথ খুলে গেল এই ব্যাটসম্যানের। যদিও তাকে এখানে পেছনে ফেলতে হবে টিম পেইন কিংবা অ্যারন ফিনকে। আজকের সব খবর এ পর্যন্তই। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.যমুনা
যমুনা.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি। সবাই সচেতন থাকবেন, সাবধানে থাকবেন।